হতে পারতো অনেক কিছুই, কিন্তু কোনো কিছুই হয়নি বাংলাদেশের জন্য। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের দরজা খোলা ছিল টিম টাইগার্সের জন্য, খোলা ছিল যে কোনো আসরে প্রথমবারের মতো 4 ম্যাচ জয়ের ইতিহাস গড়ার, কিন্তু কোনো কিছুই শেষ পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে অনেক সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত 8 রানে ডিএল মেথড হেরে গেছে টিম টাইগার্স। ফলে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে এবারের মতো। টোটালি এবারে বিশ্বকাপে কেমন ছিল বাংলাদেশের যাত্রা, কি হতে পারতো, কি করা উচিত ছিল, কি করা উচিত হয়নি, সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সাথে আছে আমি জহির সাগর, আমার সাথে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর জয়নিং উইথ আস। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। চাইলে আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের এই প্রোগ্রামে, ফোন দিতে পারেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে, জানাতে পারেন আপনাদের প্রশ্ন কিংবা মতামত। ইশতিয়াক ভাই, আসছি বাংলাদেশের বিদায়ের ঘটনায়। আসলে অনেক কিছুই সুযোগ ছিল বাংলাদেশের। যদি 12 ওভার 1 বলে যদি এই রানটা চেস করতে পারতো, 114 রান, তাহলে বাংলাদেশ প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারতো। কেন হয়নি মনে হলো? ধন্যবাদ সাগর। আমার কাছে মনে হয় যে প্রথমে কয়েকটা ওর মনে হচ্ছিল যে সেটাই বুঝি টার্গেট, যে সেই ওভারে 10 রান কিংবা 11 রান 12 রান যাই দরকার, সেটার জন্যই চেস করে সেমিফাইনালে যদি যেতে পারি। প্রথম কয়েকটা ওভারে সেটা মনে হচ্ছিল, বাট আমার মনে হয় যে 2-3টা উইকেট পড়ে যাওয়ার পরে দেন দে ওয়েন্ট ইনটু চেঞ্জ দ্য অ্যাপ্রোচ। তখনও মানে অ্যাজ ইফ খেলাটা কোনো মতে যদি জিততে পারি, সেটাও আবার মাঝে মধ্যে মনে হচ্ছিল যে মানে খুব একটা ওখানে কি বলবো ওটাকে, অত গরজ দেখা যায়নি। আর তা না হলে কোনো মতে যদি যাওয়া যায়, এই ধরনের একটা যেটা বলি ল্যাকলাস্টার একটা অ্যাপ্রোচ। আমার মনে হয় যে বেসিক ক্রিকেটিং ইন্টেলিজেন্স যেটা বলে আমাদের প্লেয়ারদের মধ্যে, প্রথমত ওই কনফিডেন্সটা নাই। প্রেশারে পড়লে প্রেশারটাকে কীভাবে কোপ আপ করা যায়, কিভাবে বুদ্ধি খাটানো যায়, এবং একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করে সমঝোতা করে কিভাবে আগানো যায়, ওই ধরনের জিনিস আমাদের প্লেয়ারদের মধ্যে মনে হয় অভাব আছে। আর তা না হলে আমরা বারে বারে প্রেশারে পড়ে আমরা ওখান থেকে বেরোতে পারি না। আমরা প্রেশারে অন্য টিমকে যখন ফেলি, কেবলমাত্র তখনই যদি প্রেশারটা বজায় রেখে যদি আমরা জিতলাম, কিন্তু আমরা যখন নিজে প্রেশারে পড়ি, সে প্রেশার থেকে বের হওয়ার মতো যা উপকরণ যা লাগে সেগুলো আমাদের মধ্যে নাই। এবং নাই বলতে কনফিডেন্সটা নাই, আমার মানে বেসিক ইন্টেলিজেন্স একটা প্লেয়ারের যা লাগে সেটা নাই। এবং আই থিঙ্ক লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার বলাটা কতখানি যুক্তিসঙ্গত যায় না, কমিউনিকেশন স্কিলস আমাদের নাই। ইশতিয়াক ভাই, সাকিব আল হাসানের মতো দীর্ঘ প্রায় 20 বছরের মতো, আমি যদি প্রায় বলি 20 বছরের মতো ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান, 15 বছরের মতো ক্রিকেট খেলছেন ইন্টারন্যাশনাল মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটার যখন আমাদের মিডল অর্ডারে থাকে, তারপরেও কেন আমরা এই সাহসটুকু দেখাতে পারি না? ওয়েল, আই মিন ইনএক্সপিরিয়েন্সটা কোথা থেকে আসে? এত এক্সপিরিয়েন্স প্লেয়ার আপনার স্কোয়াডে রয়েছে, তারপরেও কেন এই অভাবটা থাকবে আমাদের? সেটাই আমার কাছেও সেটা মানে খুব একটা ক্লু খুঁজে পাচ্ছি না, যে এত বছর খেলার পরে যেমন সাকিব ঠিক আছে ফার্স্ট বলে আউট হয়ে গেছে, এখানে খুব বেশি তাকে এখানে দোষ দেওয়া যায় বলে আমি মনে করি না। ইট ওয়াজ যে শটটা খেলতে গিয়েছিল আনফর্চুনেট, যে ব্যাটের এজ লেগে হি ওয়াজ আউট ফার্স্ট বল, এখানে আমার মনে হয় যে খুব একটা দোষ খুঁজে পাওয়া যাবে না। বাট যেখানে সেট হয়ে অনেক সময় দেখা গেছে যে সে উইকেট দিয়ে দিয়েছে, সেসব জায়গায় আমার মনে হয় যে একটা সিনিয়র প্লেয়ার কাছ থেকে এক্সপেক্ট করা যেটা করার সেটা আমরা পাই না। সিনিয়র ক্রিকেটার প্রসঙ্গে আমরা নিশ্চয়ই আসবো। ইশতিয়াক ভাই, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন একজন দর্শক। আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম শাকিল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাই, ভালো আছি ভাই। আমি 14 গ্রাম থেকে বলতেছি, আমার নাম বিশাল। জি ভাই, শুনতে পাচ্ছি। আমার ছোট্ট দুটো প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে যে বাংলাদেশ এই বিশ্বকাপে যা করছে এটা বাংলাদেশ হইতে পারে, বাংলাদেশ এটা করে, সব সময় করে। আসলে বাংলাদেশ কি টাকা কামাইতে গেছে নাকি খেলতে গেছে জানি না, ঠিক আছে? টাকা কামাইতে গেলেও মানুষ এমন করে না। আর নেক্সট প্রশ্নটা হচ্ছে যে এই আমাদের যত ব্যাটিং গুলো আছে সবগুলা কি বাদ দেওয়া যায় না? মানে একদম আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনার আসলে সিং সহ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রশ্ন করার জন্য। আসলে ইশতিয়াক ভাই, বুঝতেই পারছেন পুরো দেশবাসী অথবা যারা ক্রিকেট ফ্যান সবাই একটু
বোধহয় হতাশ এই দলটাকে নিয়ে, কারণ এত একটা সুযোগ ছিল, বারবার এই সুযোগ কিন্তু আপনি পাবেন না। টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হিউজ অকেশন হতে পারতো আমাদের জন্য। দর্শকের এই ক্ষোভগুলো কিভাবে দেখছেন? না, আমি আবারও বলি যে আমাদের বেসিক ক্রিকেটিং ইন্টেলিজেন্স অবভিয়াসলি নাই, সেটা অনেক দিন ধরেই বুঝে। আজকে আফগানিস্তানের আমার মনে হয় রহমানুল্লাহ গুরবাজের একটা সাক্ষাৎকার নিচ্ছিল, তাকে জিজ্ঞেস করছিল দ্য সাকসেস বিহাইন্ড ইয়োর ওপেনিং partnership and your own batting, what is the secret behind it, how do you look at it, বিভিন্ন তার খুব সাদামাটা উত্তর যে আমি আর ইব্রাহিম জাদরান অনেক দিন ধরে খেলছি, আমরা যে উইকেটে দেখি যে যেখানে 4 কিংবা 6 মারান না, সেখানে আমরা সেটা না করে আমরা তখন সিঙ্গলস, তখন আমরা 1-2-এর উপরে আমরা ফোকাস করি, আমরা রান রেটটা বজায় রাখি, সব সময় সব উইকেটে খেলা যায় না, এবং আমরা অনেক সময় চোখের ইশারায় আমরা রান নেই। সি দিজ আর দি কমিউনিকেশন, বলতে যে সবসময় প্রতি বলে কথা বলতে হবে, উইকেটের মাঝখানে এসে তা না। ইটস আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন অ্যান্ড বেসিক ক্রিকেটিং ইন্টেলিজেন্স, যেটা আমি বারে বারে বলছি, যেটা আমাদের প্লেয়ারদের মধ্যে নাই। অথচ এই নতুন প্লেয়ার জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজের ওপেনিং পার্টনারশিপ একটা তো রেকর্ড করেইছে। আমার মনে হয় এখন বর্তমানে বিশ্ব ক্রিকেটে দ্য বেস্ট ওপেনিং প্লেয়ার, তারা খুব কম সময়ের মধ্যে between them and us is they have the confidence. তারপরে আমার মনে হয় যে তাদের কমিউনিকেশন স্কিলস ইজ মাচ বেটার অ্যান্ড বেসিক ক্রিকেটিং সেন্স তো আছে বলেই আজকে তারা সেমিফাইনাল পর্যন্ত। রাশিদ খান বারে বারে কিন্তু বলে খুব কম সময়ের মধ্যে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছি। ইটস জাস্ট এখান থেকেই অনেক কিছু শেখা যায় যে আমাদের কোথায় ঘাটতি হয়েছে। ইশতাক ভাই, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইশতাক ভাই কাছে আমার একটা প্রশ্ন, আজকে বাংলাদেশের 12 ওভার এক বলে দরকার ছিল 116 রান, পাওয়ার প্লেতে আমরা কেন শান্তকে নামালাম? আমাদের পাওয়ার প্লে তো উচিত ছিল মাহমুদুল্লাহ, রিয়াদ এবং তৌহিদ হৃদয়, এই তিনজনে পাওয়ার প্লে ভালো খেলে এবং ওরা সবসময় উঁচুতে বল খেলে ভালো শট খেলছিল এবং স্ট্রাইকটা একটু ভালো। কেন আমাদের ওখানে যারা ম্যানেজমেন্টে যারা ছিল, কোচ ছিল, ট্রেনার ছিল, সহকারী কোচ ছিল, তারা কি এটা বুঝতে পারে নাই যে আমরা এদের যদি পাওয়ার প্লেতে কাজে লাগাই এইসব প্লেয়ারের, তাহলে আমাদের এই রানটা চেস করা অনেক সহজ হবে? তাহলে তারা কি বুদ্ধি নিয়ে চলে? আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আসলে সাধারণ দর্শকরা বুঝতে পেরেছেন, যখন আপনার টার্গেট 114 রান 12 ওভারে এক বলে, তখন আপনার সবচেয়ে ভালো হিটার ব্যাটসম্যানটাকেই আপনার একটু যত বেশি বল দেয়া যায়। আমরা আগেই বলছিলাম রিশাদের হাতে বেশ মার রয়েছে, আমরা দেখেছি এই টি-20 ওয়ার্ল্ড কাপের আগেও সে বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছে, ভালো কয়েকটা শট খেলেছে। অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান কিংবা অন্যান্য দল মাঝে মধ্যে এই বাজিটা লাগায়, হ্যাঁ, লোয়ার অর্ডারের ব্যাটসম্যানকে একটু প্রমোট করে উপরে নিয়ে আসে, যেন ভালো কয়েকটা হিট করে রানটাকে করতে পারে। বাংলাদেশ কেন এই চ্যালেঞ্জটুকু নিতে পারে না? সুন্দর একটা প্রশ্ন ছিল তার, যে হ্যাঁ তৌহিদ হৃদয়, মোহাম্মদুল্লাহ রিয়াদ না হলে অন্তত তৌহিদ হৃদয়কে আমরা উপরে পাঠাতে পারতাম। গুড কুইক রানার বিটুইন দ্য উইকেটস, তার স্ট্রাইক রোটেট করতে পারে ভালো, বড় মারও রয়েছে, সব কিছু তার মধ্যে। সুতরাং ইয়েস, ওই জিনিসটা আমার মনে হয় ম্যানেজমেন্ট চিন্তাই করতে পারে নেই এ ধরনের যে করা যায়, একটা যে বাজি লাগানো যেতে পারে। বললাম না, ক্রিকেট ইন্টেলিজেন্স, আমাদের বেসিক ক্রিকেট ইন্টেলিজেন্সটাই নাই। আরেকটা জিনিস যেটা আমি এই ওয়ার্ল্ড কাপ শুরুর থেকে বাংলাদেশের যখনই বিষয় আলাপ হয়, আমি একটা জিনিস প্রায় আলোকপাত করার চেষ্টা করতাম, সেটা হচ্ছে যে সাকিব আল হাসানকে ওপেন করানো যায় কি না। কারণ আমাদের ব্যাটসম্যানরা খুব বাজেভাবে ফেল করছিল, উইকেটে থাকার মানে 1 বল 2 বলের বেশি ওরা টিকতে পারছিল না। এখন এটা একটা ক্রনিক একটা প্রবলেমে দাঁড়িয়ে গেছিলো। তো আমার এখানে একটা কিছু আউট অফ দ্য বক্স চিন্তা করে, যেরকম যেমন উনি বললেন যে ওয়াই নট তৌহিদ হৃদয়, আমিও তখন বলছিলাম ওয়াই নট সাকিব আল হাসান অ্যাজ এন ওপেনিং ব্যাটসম্যান। বিরাট কোহলিকে দেখলাম, বিরাট কোহলি হয়তো সাকসেসফুল হয়নি, কিন্তু তারা কিন্তু বিরাট কোহলিকে পাঠিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন দেশের ব্যাটসম্যানদেরকে আমরা কিন্তু দেখি যে যেখানে ব্যাটিং করে না, বেস্ট ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি বল খেলতে দেওয়ার। আর আমি কেন এটা, আমার যুক্তিটা এটাই ছিল যে টেম্পারামেন্টালি অ্যাটলিস্ট হি ইজ দ্য টাফেস্ট। সাকিব আল হাসান মেন্টালি ইজ ভেরি টাফ, এ ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নেই। ব্যাট ফর্ম যাচ্ছে, ঠিক আছে, এটা একটা ভালো প্লেয়ার হতেই পারে, দ্যাট হি ইজ আ হাইলি ট্যালেন্টেড প্লেয়ার, বাংলাদেশের বেস্ট প্লেয়ার, এ ব্যাপারে আমার মনে হয় কারো কোনো সন্দেহ নেই। তো সেই ক্ষেত্রে
আমরা তাকে নতুন একটা দায়িত্ব যদি দিতাম যে ইউ গো, অ্যাটলিস্ট সে তো গিয়ে ওই 1 বল 2 বল প্রেশারের চোটে তো আউট হতো না। ভেরি সিম্পল ইশতিয়াক ভাই, আমাদের ব্যক্তি জীবনে এমনটা দেখি, অপশন এ কাজ না করলে অপশন বি, অপশন সি তে আমরা যাই। আরো দুজন দর্শক আছেন আমাদের সাথে, আপনাদের নাম জানিয়ে প্রশ্ন করতে পারেন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি? এখন কি আমার লাইন দিচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে। আমি কেন লাইন কথা বলবো? জি জি, আপনার কথা শুনতে পাচ্ছি। আপনার হ্যালো, প্রশ্ন। আমার নাম হায়দার। জি, প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আমার মতামত হলো যে আপনারা প্লেয়ারদের নিয়ে কথা বলতেছেন, আপনারা ম্যানেজমেন্টের এবং কোচিং স্টাফ এদের নিয়ে কোনো কথা বললেন না কেন? এদেরকে কেন পোষা হচ্ছে? আর সবচেয়ে বড় কথা হলো ব্যাটিং কোচের যে যাকে নেওয়া হলো তার কি উন্নতি হলো? আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যান ফ্লপ করতেছে। অসংখ্য জি, ধন্যবাদ, আপনার মহম্মদুল্লাহ প্রশ্নটা আমরা থেকে যে স্পষ্ট আমরা বুঝতে পেরেছি। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে। জি, দর্শক শুনতে পাচ্ছেন? আপনার নাম, সম্ভবত তার লাইনটি কেটে গেছে। প্রথম দর্শকের যিনি প্রশ্ন করেছিলেন এই মুহূর্তে যে টিম ম্যানেজমেন্টে আসলে সমস্যাটা কোথায়, আমি যদি শুরু করতে চাই, হাতুরু সিংহে যখন আমরা সুপার 8 নিশ্চিত করলাম তখন তিনি বললেন যে সুপার 8 আমরা উঠে গেছি, আমাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে, এখন যা পাই বোনাস। একটা টিমের টুর্নামেন্ট চলাকালীন একটা টিম কোচ যখন এই কথা বলেন, আসলে ক্রিকেটারদের দোষ তো খুব বেশিও দেওয়া যাবে না। সেটাই আমাদের লিমিটেশন, চিন্তাভাবনার পরিধি এবং আমাদের সীমাবদ্ধতা যে কতখানি সেটা প্রকাশিত পায় এখানে। নেগেটিভ চিন্তাভাবনা করেই তো বেশি বেশি আগানো যাবে না। এখন একটা কোচ যদি এই ধরনের কথা বলে, অবভিয়াসলি প্লেয়ারদের মধ্যে আর আত্মবিশ্বাসটা কোথায় থাকবে যে না আমরা উই আর গুড ইনাফ টু গো টু দ্য নেক্সট লেভেল। খেলাতে তো সেটা প্রমাণ পায়। আমার মনে হয় অনেক কিছু আমরা আফগানিস্তানের টিমটাকে ফলো করে যদি আমরা কিছু বুঝতে পারি, শিখতে পারি। তো এখানে আর যেটা উনি বললেন, আমার মনে হয় খুব বেশি দিন নাই যখন হয়তো বিসিবি চিন্তাভাবনা করবে যে কোচিং স্টাফ কিংবা ম্যানেজমেন্টের একটা ওভারহলিংয়ের একটা প্রয়োজন আছে। কারণ ও আসার পরে খুব একটা আমরা বড় কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না পজিটিভ, বরং দিনকে দিন নেগেটিভ ইয়েগুলোই বেরিয়ে আসছে। এবং তার কথাবার্তাতেই বোঝা যাচ্ছে দ্যাট হি ইজ অলসো আ কোচ not meant to elevate or to take the Bangladesh cricket team higher. এক্স্যাক্টলি, নিক পোথাসের কথা বলছিলেন, তিনি বলছিলেন ব্যাটিং কোচ আসার পরে আসলে আমাদের বিশেষ করে টপ অর্ডার পুরো টুর্নামেন্ট জুড়ে এতটা ব্যর্থ কোনো আসরে বাংলাদেশ করেছে কিনা ডাউটফুল। আমরা নিশ্চয়ই এই ব্যাপারে আলোচনা করবো। আরও একজন দর্শক আছেন আমাদের সাথে, আপনি আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি কাইয়ুম বলছিলাম ঢাকা হাজারীবাগ থেকে। জি কাইম ভাই, শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্ন হলো বাংলাদেশের 12 ওভার 1 বলে 116 রান টার্গেট, সেক্ষেত্রে পাওয়ার প্লেতে আমরা কেন ইউটিলাইজ করলাম না এবং তাহিদিদের উপরের সারিতে কেন ব্যাটিং করাইলাম না? জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আছেন আমাদের সাথে আরও একজন দর্শক, আপনার নাম কিংবা পরিচয় জানিয়ে প্রশ্ন জানাতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি নারায়ণগঞ্জ কাশীপুর থেকে বলছি। জি, শুনতে পাচ্ছি। যে ভাই আমাকে যে বাংলাদেশের কোচ হাতুরা সিংকে কি বাদ দেওয়া যায় না বাংলাদেশ থেকে? আমাকে দেশটার অসংখ্য ধন্যবাদ। আসলে বুঝতেই পারছেন একের পর এক দর্শক সমর্থক সবাই আসলে ওয়ান কাইন্ড অফ বিরক্তই বাংলাদেশ দলের সাথে। নিশ্চয়ই আমরা কথা বলছিলাম বাংলাদেশের বিদায়ে। আমাদের সাথে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, আরও একবার স্বাগত আপনাকে বিরতির পর। তবে আলোচনায় যাব তার আগে আরও একজন দর্শক আছেন আমাদের সাথে, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি চট্টগ্রাম থেকে শফিউল হাসান তানি বলছি। জি, শফিউল হাসান ভাই, শুনতে পাচ্ছি। জি, আমাদের যে বাংলাদেশের আজকে যে ঘটনাটা হলো ওটা তো হর হামেশাই ঘটে থাকে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ওইসব প্লেয়ার গুলোকে কেন চান্স দেওয়া হয় যারা নন এক্সপেরিয়েন্স, খুব কম এক্সপেরিয়েন্স প্লেয়ারদেরকে কেন? জি জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আরও একজন দর্শক আছেন আমাদের সাথে। জি, আপনার প্রশ্ন করতে পারেন। লাইনটি কেটে গেছে। ইশতিয়াক ভাই, বরাবরই আসলে প্রত্যেকটা দর্শকে যতজনই ফোন করছেন সবাই আসলে বিরক্ত, কিছু ক্ষেত্রে হতাশ। অনেক ক্রিকেটারের কথা বলছিলেন, আমরা সৌম্য সরকারের কথা বলতে পারি। হাতুরু সিংয়ে ব্যাক করার পরে তাকে যেভাবে ওয়ানডে টি20তে ব্যাক করানো হলো, অনেকেই তার বিপক্ষে ছিলেন, কিন্তু কেন আবার সৌম্যকে আহামরি কোনো পারফরমেন্স দেখাতে পারেননি?
সেই সময় কি এটাই কি আপাতত শেষ? আমি বলছি আপাতত কি ন্যাশনাল টিম থেকে বিদায়ের একটা সময় হলো কিনা তার? সৌম্য আমারও ফেভারিট প্লেয়ার ছিল। সৌম্যর জন্যই কথাবার্তা মাঝে মধ্যে আমিও যে তার পক্ষে ইয়ে করিনি তা না, মানে খুব ট্যালেন্টেড একটা প্লেয়ার। তাকে আমরা 2015 পরে, বাট ইয়েস তার যে ইনকনসিস্টেন্সি এবং বারে বারে সুযোগ দেওয়ার পরে বারে বারে ফেল করার আনফেয়ার ছিল একদিক দিয়ে। বাট সে বড় বড় টিমের এগেন্সে খুব ভালো ভালো খেলা খেলেছে, ম্যাচ জিতিয়েছে। তো ইন্টারন্যাশনাল স্টেজে যে মানের ইনিংস তার কাছ থেকে আমরা দেখেছি এবং কারোর মধ্যে কোনো সেই সন্দেহ ছিল না যে এর মধ্যে অনেক প্রতিভা আছে। তো সেটার উপরে ভিত্তি করে আমার মনে হয় যে যেমন একটা কোচ একটা প্লেয়ারকে ব্যাক আপ করতেই পারে, সবার একটা নিজস্ব একটা কোচ একটা প্লেয়ারের মধ্যে বাড়তি কিছু মানে তার মধ্যে দেখেছে, পায়, বিশ্বাস রেখেছে, সেটাও একটা কোচের কিন্তু বড় দায়িত্ব। তো সেখানে সে তাকে সুযোগ দিয়েছে এবং আমরা একটা ইনিংস সেখানে দেখেছিও, নিউজিল্যান্ডের একটা অবিস্মরণীয় একটা ইনিংস খেলেছে। ওই মানের ইনিংস যখন ওই ধরনের দলের সাথে যখন খেলতে পারে বিদেশের মাটিতে, তাকে ফেলে দেওয়ার মতো না। সুযোগ দিয়েছে, সে ফেল করেছে। আমার মনে হয় যে তাকে যদি সুযোগ দিতেই হয় একবারে এক ধাক্কায় জাতীয় দলে না করে, আমার মনে হয়, কিন্তু আমাদের সেই সিস্টেমটা নাই যে আমরা যে বেঙ্গল টাইগার্স কিংবা হাই পারফরমেন্স দল কিংবা এই টিম আমরা ঘন ঘন বিদেশে পাঠাচ্ছি, এই ধরনের প্লেয়ারদেরকে আমরা আরও সুযোগ দিচ্ছি বিভিন্ন কন্ডিশনসে, বিভিন্ন ধরনের ভালো দলদের সাথে খেলে একটু মানে ঝানু করানোর যে ইয়ে অভিজ্ঞতা বাড়াবার যে একটা প্ল্যাটফর্ম, সেটা আমাদের নাই বলেই এইসব প্লেয়ারদের ট্যালেন্টটাকেও অস্বীকার করা যাচ্ছে না, আবার তাদেরকে সুযোগ না দিয়েও পারা যাচ্ছে না। যে কারণে আমার মনে হয় যে ওই দে আর নট অলসো এবল টু মিট আপ দ্যাট এক্সপেকটেশনস। সৌম্য সরকার তো বাদ দিলাম, হাতুড়ি সিংহের আরও একটা বড় অ্যাসেট ছিল এবারের টি-20 ওয়ার্ল্ড কাপ, তানজিদ তামিম। আসবো তার প্রসঙ্গে। আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার নাম পরিচয় জানিয়ে প্রসঙ্গে মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম ইশতিয়াক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইশতিয়াক ভাই, আমি কুমিল্লা 14 গ্রাম থেকে জামাল। আমি নিয়মিত আপনাদেরকে সবসময় টেলিভিশন চ্যানেল 24 দেখি। হ্যাঁ ভাইয়া, আমাদের ঘরোয়া ক্রিকেট ইন্ডিয়া যেমন রঞ্জি ট্রফি, গাভাস্কার ট্রফি, তামিল ট্রফি, ওই ট্রফি আছে। হ্যাঁ, ওই ধরনের ট্রফির একটার পর একটা বাংলাদেশে হয় না কেন? আর নাম্বার শামীম পাটোয়ারি, মিরাজ, এদেরকে তো রাখা একদম প্রথম সারি রাখা উচিত ছিল। আমাদের তো জাকির আলী নতুন এটা জাকির আলী রে ছোট করছি না, জাকির আলী ক্যারিয়ারটারে ধ্বংস করে দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। যেখানে আপনি ছিলেন, আসলে আমাদের ক্রিকেট কাঠামোটা আসলে ওই রকম কিনা যে আসলে ক্রিকেটারদেরকে বাছাই করে একেবারে ইন্টারন্যাশনাল মানের প্রোডাক্ট তৈরি করে এনে আপনি ন্যাশনাল টিমে চান্স দিবেন, যেটা বলছিলেন। শামীম পাটোয়ারির কথা বলছিলেন, মেহেদী মিরাজের কথা বলছিলেন। আমি তানজিদ তামিমের একটা প্রসঙ্গ টানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে শেষ 4 ম্যাচে 3টা ডাক মেরেছেন। টি-20 ওয়ার্ল্ড কাপে যেই কোনো ব্যাটসম্যানদের জন্য লজ্জার একটা রেকর্ড। বাংলাদেশ দলের টি-20 ওয়ার্ল্ড কাপের পরে কতটুকু চেঞ্জ দেখেন আসলে এই একাদশ অথবা পুরো টিমটায়? সংক্ষেপে যদি বলতেন, আমরা শেষ দিকে আছি। খুব বেশি চেঞ্জ আমি দেখি না, কারণ ওরকম বেঞ্চ স্ট্রেংথ ওরকম নাই আমাদের। ঘুরিয়ে ফিরিয়ে এদের মধ্যে থেকেই আমাদেরকে বাঁচে। হয়তো বা শামীম পাটোয়ারি আসবে, সুযোগ পাবে। মেহেদী হাসান মিরাজ না হয় টি-20-র জন্য তাকে ইয়ে করা হয়নি, বাট আমার মনে হয় যে হাতে গোনা হয়তো বা কিছু কিছু প্লেয়ার আছে যারা হয়তো বা ঘুরিয়ে ফিরে এরা না হলে ওরা সুযোগ পাবে, ওরাও কতখানি সাকসেসফুল হবে। যেমন এনামুল হক বিজয়ের কথা বলতে পারি, নাইম শেখের কথা বলতে পারি, আফিফ হোসেনের কথা বলতে পারি, এরকম আরও কিছু কিছু প্লেয়ার আছে। তো সুযোগ হয়তো বা তারা পায়নি আগে তা না, সুযোগ পেয়েছে, তারাও করতে পারেনি। আমার মনে হয় যে যদি আমরা ভালো মানের উইকেট বলতে এখন কি বোঝায় সেটা দায়িত্ব বিসিবি টু ফাইন্ড আউট, অ্যান্ড দেন শুধু ঢাকা কেন্দ্রিক না, আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ ইশতিয়াক ভাই। আমরাও আশা করি বাংলাদেশ দল আসলে এই দুর্দিন কাটিয়ে ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ সমর্থকদের মনে যে প্রাণের সঞ্চার, যে আশার সঞ্চার, সেটাকে বাস্তবায়ন করবে। সেই প্রত্যাশায় আজকে শেষ করছি ক্লেমন বিয়ন্ডা গ্যালারিতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।